উড়িষ্যার অভ্যন্তরে যেখানে পূর্বঘাট পর্বতমালা তার বাহু মেলে ছুটে চায় আকাশকে, সেখানেই দাঁড়িয়ে আছে মনোমুগ্ধকর দেওমালী পর্বত। উড়িষ্যার সর্বোচ্চ শৃঙ্গের মুকুটে শোভিত এই পাহাড়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,৪৮৫ ফুট। কোরাপুট শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত দেওমালী কেবল একটি ভৌগোলিক স্থান নয়, এটি প্রকৃতি, ইতিহাস আর রোমাঞ্চের এক অপূর্ব মিলনস্থল, যেখানে আকাশ মিশে যায় মাটির সঙ্গে। এই পাহাড়ে পা রাখলেই এক অদ্ভুত বিস্ময় আর মুগ্ধতার অনুভূতি জাগে। চারিপাশে ঘন সবুজ বন, মাঝখানে বয়ে চলা ঝর্ণাধারা, গভীর উপত্যকা আর পাখির কলতান মিলেমিশে তৈরি করে এক স্বর্গীয় আবহ, আর প্রকৃতি সাজিয়ে তোলে নিজেকে এক নতুন রূপে। আগের বার কোরাপুট ভ্রমণের সময় আবহাওয়া আমাদের সঙ্গ দেয়নি, আর তখন দেওমালী নেচার ক্যাম্পও তৈরি হয়নি। তাই দেওমালীকে ভালো করে দেখতে আর রূপকথার মতো সুন্দর দেওমালী নেচার ক্যাম্পে এক রাত কাটাতে আজ আবার চলেছি দেওমালীর পথে। রাস্তা হিসেবে আমরা অবশ্যই বেছে নিয়েছি এক দারুণ সিনিক রুট, যা গ্রামীণ উড়িষ্যার অন্ধ্রপ্রদেশের বুক চিরে পূর্বঘাট পর্বতমালার পাকদণ্ডী বেয়ে উঠবে দেওমালীর ওপরে। আমাদের যাত্রা শুরু হচ্ছে উড়িষ্যার এক প্রাচীন সাংস্কৃতিক কেন্দ্র গজপতি জেলার সদর দপ্তর পারালাখিমুন্ডি শহর থেকে। এর ইতিহাস মধ্যযুগের শেষ পর্ব পর্যন্ত পৌঁছে যায়, যখন পূর্বগঙ্গা রাজবংশের রাজপরিবার এখানে পারালাখিমুন্ডি এস্টেট প্রতিষ্ঠা করেছিলেন। এই জেলার নামকরণ করা হয়েছে মহারাজা কৃষ্ণচন্দ্র গজপতি নারায়ণ দেওর নামে, যিনি ছিলেন উড়িষ্যার প্রথম মুখ্যমন্ত্রী। 1885 সালে প্রতিষ্ঠিত পারালাখিমুন্ডি উড়িষ্যার অন্যতম প্রাচীন পৌরসভা। আমরা শহরের কয়েকটি দ্রষ্টব্য স্থান দেখে নিয়ে এগিয়ে যাব 184 কিলোমিটার দূরে দেওমালীর উদ্দেশ্যে। যথারীতি থাকছে পথের অনেক খুঁটিনাটি তথ্য। আমাদের সঙ্গে ভাগ নিন এক দারুণ রোমাঞ্চকর ড্রাইভে, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। চলুন তবে শুরু করা যাক। এই যে বিএন প্যালেস 1 কিলোমিটার। এটা সুন্দর একটা নীলমা দুর্গা টেম্পল আছে, সুন্দর। বেশ কিছু এই এরিয়ার পারালাখিমুন্ডির আশেপাশে স্পট দেয়া রয়েছে। আমরা যাচ্ছি এখন বৃন্দাবন প্যালেসে, বিএন প্যালেস, তারপরে ওয়াটারফল তো আমরা দেখেছি, তারপরে মহেন্দ্রগিরিও দেখা হয়ে গেছে, মানকাদাঁদিয়া, পদ্মাসম্ভবা, এগুলো সবই দেখেছি। হরভঙ্গিটা আগের বার দেখেছিলাম। আর গুদগুদাটা জানি না কোথায়, গুদগুদাটা 36 কিলোমিটার বলছে, তবে হয়তো আমাদের রাস্তায় পড়বে না। আমরা এসেছি আজকে বিএন প্যালেস, মানে বৃন্দাবন প্যালেস বা বসন্ত নিবাস প্যালেস, পারালাখিমুন্ডিতে। এটা হচ্ছে গজপতি রাজাদের সামার প্যালেস। উড়িষ্যার এখানে যে এখনও ওই হেরিটেজটা চলছে, তবে সব থেকে খ্যাতনামা যে গজপতি রাজাদের মধ্যে এখানে রাজা ছিলেন কৃষ্ণচন্দ্র নারায়ণ দেও, কৃষ্ণচন্দ্র গজপতি নারায়ণ দেও। তার পূর্বপুরুষেরা এই প্যালেসটা এখানে তৈরি করেছিলেন। এখানে লোকাল ক্রিকেট ম্যাচ হচ্ছে পাশে। এটা হচ্ছে রাজাদের সামার রেসিডেন্স। এখানে রানী এবং গভর্নমেন্ট অফিসিয়ালস এরা থাকতেন। তো প্যালেসটা এখন ইউজে নেই, কিন্তু ভিজিটার্সদের জন্য খোলা আছে, যারা পুরনো দিনে ওনারা বা পুরনো দিনে কীভাবে থাকতেন সেই জিনিসটা যাতে দেখতে পারেন। তো সেই প্যালেসটা আমরা দেখতে যাচ্ছি। এখানে এরকম একটা ওপেন এয়ার থিয়েটার রয়েছে, আর সেখানে বাচ্চারা সকালে প্র্যাকটিস করছে ডান্স মুভস। এই হচ্ছে পুরো গজপতি প্যালেস। এটা গজপতি প্যালেস না, গজপতি প্যালেস আরেকটা প্যালেস, এখানেও আমরা যাব। এটা হচ্ছে বিএন প্যালেস। এখন পুরো রক্ষণাবেক্ষণের অভাব যে বোঝাই যাচ্ছে, কিন্তু তাও যে পুরোনো দিনে যে গ্র্যান্ডিয়ার কেমন ছিল সেটা এটা দেখে পরিষ্কারভাবে আন্দাজ করা যাচ্ছে। এটা হচ্ছে মেইন প্যালেসের স্টেয়ারওয়ে। উপরে দারুণ কতখানি উঁচু সিলিং ছিল এর, এইখান থেকে সিলিং। পারালাখিমুন্ডি অনেক হিস্টোরিক শহর, বহু পুরনো শহর, পুরনো উড়িষ্যার কালচারাল ক্যাপিটাল। আর এখানকার যে সবচেয়ে খ্যাতনামা রাজা ছিলেন কৃষ্ণচন্দ্র গজপতি নারায়ণ রাও।
নারায়ণা রাও, উনি 1936 সালে উড়িষ্যার প্রথম প্রাইম মিনিস্টার হন। কেননা তখনও ইংরেজের জামানা চলছে, তো পুরানো যে বেঙ্গল প্রেসিডেন্সি ছিল, যেখান থেকে উড়িষ্যা, বাংলা, বিহার সব একসঙ্গে ছিল, তার থেকে আলাদা করে যখন উড়িষ্যা রাজ্য গঠন করা হয়, তখন এই রাজা কেসি গজপতি নারায়ণ দেও, উনি তখন প্রথম উড়িষ্যার প্রধানমন্ত্রী, মানে চিফ মিনিস্টার হন আর কি, বা প্রধানমন্ত্রী হোয়াট এভার, প্রধানমন্ত্রী বলে তাদের প্রাইম মিনিস্টার হিসেবেই বলে। এবং তারপরে স্বাধীনতার পরে উনি মেম্বার অফ পার্লামেন্টও হন, এখানে রিপ্রেজেন্টেশনও করেন এই জায়গাটা। এবং ওনার স্মরণে 1992 সালে এই গজপতি ডিস্ট্রিক্টে সৃষ্টি হয়। আগে এটা গঞ্জাম জেলার পার্ট ছিল। তারপর 1992 সালে গজপতি একটা আলাদা জেলা তৈরি হয় ওনার মেমোরিতে আর কি, রাজা কৃষ্ণচন্দ্র গজপতি নারায়ণ দেও মেমোরিতে। আর এইখানে যা শুনলাম যে এখানে উড়িষ্যার অনেক খ্যাতনামা কবি, সাহিত্যিক, আমি সবার নাম জানি না, তাদেরও জন্মস্থান হচ্ছে পারালাখি মুন্ডি, পাশেই মহেন্দ্রতনয়া নদী। দেখছি যদি দেখানো যায়, এই যে প্যালেসটা যাচ্ছে এরমভাবে, আমরা একটু হেঁটে করিডোরগুলো চেক করে নিচ্ছি আর কি। এই যে চিন্তা করুন, পুরানো দিনে যখন গম করতো, কত লোকজন থাকতো। এটা রাজাদের সামার প্যালেস, মহারানী এখানে থাকতেন নাকি, এবং যত এখানকার ওই তখনকার দিনের কিংডমের যত অফিসিয়ালসরা তারা এখানে থাকতেন। রাজার মেইন প্যালেস হচ্ছে গজপতি প্যালেস, সেটা আরেকটু দূরে মেইন রোডের ওপরে অবস্থিত, আমরা সেদিকেও যাব। এদিকে এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে, এর পাশেই মহেন্দ্রতনয়া নদী। মহেন্দ্রতনয়া নদী উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশকে আলাদা করেছে। আমরা এখন উড়িষ্যাতে রয়েছি, মহেন্দ্রতনয়া নদীর ওপাশের যে জায়গাটা, তার নাম হচ্ছে পাথাপাটানাম শহর, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। একদম আমরা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের বর্ডারে রয়েছি, একদম সাদার্ন সাউথ ইস্টার্ন উড়িষ্যায়। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর। আর এখন আমরা গরমকালে মনসুনে রয়েছি বলে একটুখানি হিউমিডিটি আছে, কিন্তু শীতকালে জায়গাটা কিন্তু খুব সুন্দর হবে। এটাকে বলা হয় খেমুন্ডি কান্ট্রি, মানে আমরা আছি পারালা খেমুন্ডিতে। এখানে পারালা খেমুন্ডি, বাড়া খেমুন্ডি আর সানা খেমুন্ডি মিলিয়ে এটাকে খেমুন্ডি কান্ট্রি বলা হয়। উড়িয়াতে খেমুন্ডি নিশ্চয়ই কোনো মানে আছে, যেটা আমি জানি না। তো এটা, আর পুরোনো কালে যখন গজপতি কিংডম ছিল, সেটা কিন্তু ওই নর্থে ওর বাউন্ডারি ছিল প্রায় গঙ্গা নদীর ওদিকে, আর এদিকে এপির অনেক পেছন দিকে চলে গেছে। ওনার বিরাট বড় সাম্রাজ্য ছিল, প্রায় 7 দশক ধরে গজপতি রাজারা এখানে রাজত্ব করেন। এই যে কৃষ্ণচন্দ্র গজপতি নারায়ণ দেওর ছবি রয়েছে এখানে, এখানকার আর এইটা হচ্ছে ওয়ে টু সুইমিং পুল। নিচে এখানে একটা আন্ডারগ্রাউন্ড পুরো আছে আর কি, স্টোরি আছে, মানে একটা তলা পুরো মাটির তলায়, সেটা এদিক দিয়ে যাওয়া যায়। এটা হচ্ছে রাজাদের বা রানীদের সুইমিং পুল, মানে এটা আলাদা করে তৈরি করা হয়েছিল যাতে রানীরা বা এরা এখানে এসে চান করতে পারেন। আগেই বললাম 3 তলা প্যালেস, একটা হচ্ছে বেসমেন্ট মানে মাটির নিচে, তারপরে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর। এই যে আচ্ছা, এখান থেকে আরেকটা কিন্তু সুড়ঙ্গ পথ আছে। এখান থেকে এই যে বিএন প্যালেস থেকে গজপতি প্যালেস, তার জন্য রাজা নাকি ঘোড়ায় চড়ে সুড়ঙ্গ পথ দিয়ে আসতেন, তার জন্য একটা আলাদা সুড়ঙ্গ পথ রয়েছে। এখানে ভেঙে চুরে গেছে, কিন্তু এইরকম বাংকার টাইপসের পোর্ট করা রয়েছে, মানে ছোট ছোট, যাতে এখানে আলো আসে, একটু হাওয়াও আসে। এবং এইটা পুরো কিন্তু আন্ডারগ্রাউন্ড, এই যে পুরো জায়গাটা। আর জায়গায় 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 আগের দিনে এখানে যে ল্যাম্প দিয়ে জ্বালানো হতো, তার এখানে পয়েন্টস করা আছে। মানে একজন খুব লম্বা না হলে একজন মানুষ এখানে আরামসে হেঁটে চলে বেড়াতে পারেন। এই হচ্ছে পুরোনো দিনের ল্যাম্প, এখানে থাকতো। তো আগে যা বলছিলাম, প্যালেসটা কিন্তু আমাদের খুবই ভালো লাগলো। এটাকে যদি হেরিটেজ হোটেলে কনভার্ট করে দেওয়া যায়, আমার মনে হয় ট্যুরিজমের পক্ষে বেশ ভালো হবে। কেন বিরাট বড় এরিয়া, বিরাট বড় প্যালেস, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় ভেঙে পড়েছে। আর লোকজন আমাদের এখানে দেশে যা করে, গিয়ে ওয়াল ডিফেস করে নিজেদের নাম, ফোন নাম্বার সব লিখে টিকে রেখে দিয়েছে। হ্যাঁ, জায়গাটা কিন্তু এখনও সুন্দর আছে, এখনও এটাকে মোটামুটি যদি চেষ্টা করা যায় তাহলে কিন্তু বেশ ভালো করে ঠিক করে রাখা যায়। ওই যে
সামনে হচ্ছে গজপতি প্যালেস। সামনে রথের কনস্ট্রাকশন চলেছে পুরো প্যালেসের সামনে। এখান থেকে নিশ্চয়ই এই রাস্তা দিয়ে, এটা হচ্ছে প্যালেস স্ট্রিট, এখান দিয়ে নিশ্চয়ই রথ টানা হয়। তো এখানে রথ তৈরি হচ্ছে, এই যে আর্টিসানসরা কাজ করছে, সামনে বিরাট বড় রথ তৈরি হচ্ছে। আর এই সামনে হচ্ছে গজপতি প্যালেস। এটা 1835 সালে, এই 1835 সালে ব্রিটিশ আর্কিটেক্ট রবার্ট ফেলোজ এই প্যালেসটি ডিজাইন করেন গজপতি রাজাদের থাকার জন্যে। এটার বলে নাকি অনেকটা বাকিংহাম প্যালেসের আদলে তৈরি করা, ইন্ডো ইউরোপিয়ান স্টাইলে বাকিংহাম প্যালেসের আদলে তৈরি করা গজপতি প্যালেস। এই যেখানে লেখা রয়েছে স্ট্রং অ্যান্ড ফেথফুল পারালাখি মুন্ডি, গজপতি প্যালেস, মহারাজা অফ পারালাখি মুন্ডি। অনেক হিস্টোরিক সিগনিফিক্যান্স রয়েছে। এখানে ঢুকতে দেয় না, গেট বন্ধ। এখানে ঢুকতে দেয় না, গেট বন্ধ, কিন্তু এই হচ্ছে প্যালেসের কম্পাউন্ড। রাস্তার পাশে হনুমান, জয় হনুমান। এদিকে ডান দিকে রায়গড়া গুনাপুর চলে গেছে, আর আমরা কাশীনগরের দিকে যাচ্ছি। কাশীনগর এদিক থেকে কি হচ্ছে হিরদামান, এদিকে রায়গড়া, কাশীনগর, তাই তো? এটা দিয়ে Continue for 36 kilometers. আমরা এখন মহেন্দ্র তনায়া নদী ক্রস করছি। এই উড়িষ্যা থেকে অন্ধ্রপ্রদেশে ঢুকছি। এই যে সামনের পাহাড়টা, সামনের পাহাড়টা যেটা দেখা যাচ্ছে ওটা অন্ধ্রপ্রদেশে। এই নদীটা হচ্ছে ন্যাচারাল বাউন্ডারি বিটুইন ওড়িশা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ। আমরা এখান থেকে নিচ্ছি পার্বতীপুরম কোরাপুট রোড। আমার একটা অবজারভেশন, হ্যাঁ, ড্রাইভার তো নয় আমি, কিন্তু পাশে বসে আছি, প্যাসেঞ্জারের অবজারভেশন, যে উড়িষ্যা থেকে যেই এপিতে এলাম রাস্তা কিন্তু খারাপ হয়ে গেছে, বেশ খারাপ হয়ে গেছে, বেশ খারাপ হয়ে গেছে, আর ক্রমশ আরো বাজে হয়ে যাচ্ছে। মানে এপিতে যেটা একটু বড় বড় টাউন সেখানে ঠিক আছে, কিন্তু একটু ছোট জায়গায় এলে তো আর মানে দেখতেই, রাস্তা পুরো ভাঙা, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, মানে যেটা পুরোপুরি অপোজিট ছিল ফর উড়িষ্যা। বুলাক কার্টস। আমরা ভেরি সিনিক পার্বতীপুরম টু কোরাপুট রোড দিয়ে দেওমালি পিকের দিকে যাচ্ছি। একটা ভেতরের রাস্তা বেছে নিয়েছি, সরু রাস্তা, যাতে সিনিক হয়। অবভিয়াসলি এটা মেইন রোড নয়, আবার সুবিধা বলবে, কারণ আমরা যে রাস্তা দিয়ে ফিরবো এই রাস্তা দিয়ে ফিরবো না, অন্য রাস্তা দিয়ে ফিরবো। সো দ্যাটস ওয়াই দিস ইজ আ ডিফারেন্ট রাউট। ইট হ্যাজ টু বি, ইট হ্যাজ টু বি। গাড়ি যাবে? হ্যাঁ, গুগল আমাদের যত্ন করে পথ দেখিয়ে নিয়ে গেছিল কোথাভালাসা ড্যামের এই সরু একরত্তি রাস্তার ওপর দিয়ে। এই ভিডিওটা এডিট করার সময় কিন্তু আমি দেখলাম গুগল আর এই রুটটা দেখাচ্ছে না, ঘুর পথে একটা বড় রাস্তা দেখাচ্ছে। আমাদের হয়তো ভাগ্য ভালো ছিল যে আমরা এই রাস্তার ওপর দিয়ে আসতে পেরেছিলাম। ওই যে বাইক যাচ্ছে ঘুরে ঘুরে। আমাদের দেওমালি হিলসের জন্য ঘাটে চড়া শুরু হয়ে গেছে, বেশ ভালো স্টিপ। একটা গুরুত্বপূর্ণ টিপ রইল আপনাদের জন্য,
যদি আপনারা সরাসরি নিজের গাড়িতে কলকাতা থেকে শ্রীকাকুলাম হয়ে দেওমালি আসেন বা এই রুটে ফেরত যেতে চান, তাহলে গুগল কিন্তু ডিস্টেন্স কম বলে সালুর থেকে দেওমালি বা দেওমালি থেকে সালুরের জন্য পটিয়া গ্রাম হয়ে ওপরের এই লাল রুটটা দেখাবে। রাস্তাটা খুব সিনিক, কিন্তু মামিদিপাল্লির পর বেশ স্টিপ, সরু, আঁকামাকা এবং ভাঙাচোরা। নিজের ড্রাইভিং আর গাড়ির ওপর কনফিডেন্স থাকলে তবেই এই রুটটা নেবেন, না হলে গোলাপি রঙে দর্শানো কুন্ডুলি বা কুন্দিলি জাংশনের রাস্তাটা নেওয়াই ভালো হবে। রাস্তার কন্ডিশন খুব ভালো না হলেও চওড়া, এবং এটাই কোরাপুট থেকে দেওমালি ওঠার মেইন রুট। এখানটা সামনে এই পাহাড়টা দেখুন আপনারা, এখানে মনে হয় আগুন লেগেছিল, দাবানল টাইপের হয়েছিল কিছু একটা। এই যে জগন্নাথ টেম্পল কোটিয়া, আমরা কোটিয়ার সাইড দিয়ে উঠছি। এবার কিন্তু দেওমালি ওঠার রাস্তাটা বেশ চড়া হয়ে গেছে, খুব ভালো হেয়ারপিন বেন্ড আছে কোটিয়ার পর থেকে আর কি, কোটিয়ার পর থেকে, ওই জগন্নাথ টেম্পল কোটিয়ার যে বোর্ডটা ছিল তারপর থেকে। আর এদিকে সিনারি তো দেখতেই পাচ্ছেন, এতে দারুণ। আর এদিকে রাথাবালি ওয়াটারফলস আছে। আমাদের এখন ওয়াটারফলসে আর যাওয়ার টাইম নেই, আমরা এখন দেওমালির দিকে যাই। এই যে দেওমালি লেখা রয়েছে এখান থেকে 4 কিলোমিটার বোর্ডটা। আর এইদিকে রাস্তাটা দেখাও, এইদিকে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তাটা মেন কোরাপুটের থেকে আসছে, আমরা অন্য সাইড দিয়ে এলাম আর কি। I remember the gates. इधर रहना है, ये नेचर कैंप में रहना है। अच्छा अच्छा, कितना है? अच्छा, कितना है, कितने का है? अच्छा, এই যে আমরা এখানে 100 রুপিস নিচ্ছে দেওমালি জাস্ট এন্ট্রি গেটটাতে। এই যে এইটা হচ্ছে এন্ট্রি গেটের এই। আমরা পারালাখি মুন্ডি থেকে দেওমালি এসেছিলাম এই রুটটা ধরে, যেটা সত্যিই খুব সিনিক, কিন্তু এর অসুবিধেগুলো আমি অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি। এর দৈর্ঘ্য 184 কিলোমিটার। পারালাখি মুন্ডি হয়ে দেওমালি আসতে চাইলে বা উল্টো পথের জন্য আমি সাজেস্ট করব এই অল্টারনেট রুটটি নেওয়ার। ডিস্টেন্স 205 কিলোমিটার হলেও রাস্তা অনেক ভালো, আর নৈসর্গিক দৃশ্য বেশ সুন্দর। কলকাতা থেকে কোরাপুট আসার 3টে অপশন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনাদের প্ল্যানিং এ সুবিধে হবে। আর এইটা হচ্ছে ক্যাফেটেরিয়াটা, যারা ডে ভিজিটার্স আসে ধরুন, তারা এখানে খাওয়া দাওয়া করে। ক্যাফেটেরিয়া কি? হ্যাঁ, এই তো দেওমালি হাইটস। দেওমালি হাইটস, এই যে ক্যাফেটেরিয়া। এরা গেটটা আবার সুন্দর করে বানাচ্ছে, হ্যাঁ, তো ওই জন্য আমরা বলতে যে আমাদের বুকিং আছে, ওরা গেটটা খুলে দিচ্ছে। আপনার গেট হচ্ছে কিন্তু খুলে দিল, ওরা একটু সরিয়ে দিল, এ খুলে দিল। এই জায়গাটা আমরা এগিয়ে যাচ্ছি, আগে এই যে সামনে হচ্ছে রিসেপশন, এখানে এন্ট্রি করে আমরা যাব। এটা হচ্ছে রিসেপশন অফিস, আর এইখানে হচ্ছে প্লাগটা লেখা রয়েছে দেওমালির। এই ঢোকার জায়গা থেকে এখানে ঢুকলে এই ডরমিটারি গেল, পার্কিং গেল, আর এই এদিকে অফিস। এই দিক দিয়ে একটা ওয়াকওয়ে করা আছে, এই ওয়াকওয়ে দিয়ে কিন্তু পুরো কটেজ অবধি চলে যাওয়া যায়। মানে এই পুরো রাস্তাটা ভ্যালির ঘা ঘেঁষে পুরো 10টা কটেজ হয়ে রেস্টুরেন্টে চলে গেছে। পর এরকম 10টা কটেজ আছে। প্রত্যেকটা কটেজের সামনে আবার কটেজের বারান্দা থেকে তো পুরো মানে সামনেই পুরো ভ্যালি ভিউ আছে, প্লাস এরকম প্রত্যেকটা কটেজের সামনে এরকম বসার জায়গা করে দেওয়া রয়েছে, আর একটা সোলার প্যানেল রয়েছে, যেই সোলার প্যানেল থেকে ভেতরের যে ব্যাটারিগুলো সেগুলো চার্জ হচ্ছে। কটেজ 2 আর 3-এর মধ্যিখানে অনেকখানি জায়গা রয়েছে, যেটা থেকে নিচের ভ্যালিটা খুব সুন্দরভাবে, আর ওই নতুন তৈরি হওয়া রাস্তাটা নিচে দেখতে দারুণ লাগছে। এই যে বেঞ্চের নিচে এই যে রাস্তা চলে গেছে আপার ক্রান্তি দিয়ে, যেটা ফুটসিলের দিকে যাচ্ছে, টেবিল টপ মাউন্টেন তালামালি ফুটসিলের দিকে যাচ্ছে ওই রাস্তাটা। আর ওই সামনে কটেজগুলোর মাথার উপরে দেখা যাচ্ছে দেওমালি পিক। কোরাপুট ভ্রমণ যদি প্ল্যান করেন তাহলে আগে থেকে বুকিং করে এমনভাবে প্ল্যান করবেন যাতে এখানে এক রাত্রি থাকতে পারেন। নিচে রাস্তাটা দেখা যাচ্ছে, এই যে নতুন রাস্তা যেটা হয়েছে, যেটা দেওমালি থেকে আপার ক্রান্তি হয়ে পুটসিল যাচ্ছে, সেই নতুন রাস্তাটা দেখা যাচ্ছে। আগে এই রাস্তাটা তৈরি হয়নি, তখন রাস্তাটার অবস্থা ভালো ছিল না,
এখন পুরো রাস্তাটা হয়ে গেছে, আর এখান থেকে দারুণ ভিউ রাস্তাটার। মানে সমুদ্রের ঢেউয়ের মতো যেমন পাহাড় লাগে না, ওরকম সমুদ্রের ঢেউ মনে হচ্ছে যে ঢেউ দিচ্ছে আর কি সামনে, এমন সুন্দর। এখানে কিছুই করতে হবে না, এখানে বসে থাকলেই আর কি প্রাণ মন জুড়িয়ে যাবে পুরো। এটা হচ্ছে ফুড কোর্ট। আমাদের দুপুরের লাঞ্চ এসে গেছে দেওমালি হিলসে। হ্যাঁ, এটা হচ্ছে উচ্ছে আর আলু ভাজা, এটা একটা এখানকার স্পেশাল। আচ্ছা, আলু বরবটির তরকারি, এটা দই বেগুন, ডাল, চিকেন। আর সবচেয়ে সুন্দর হচ্ছে এখান থেকে ভিউটা, এই জানলা দিয়ে আমরা যেখানে বসেছি তার ঠিক পাশ থেকে এই যে পুরো দেওমালি হিল টপের ভিউটা। এই যে রাস্তাগুলো যাচ্ছে ওয়াইন্ডিং, আর গাড়ি অবভিয়াসলি সব দেখুন। সবচেয়ে ওপরের যে ভিউ পয়েন্টের জায়গাটা আছে, টাওয়ারটা, ওখানে এতগুলো গাড়ি দাঁড়িয়ে, খুব সুন্দর। এ হচ্ছে রুমের এন্ট্রান্স, দারুণ সুন্দর রুমটা। এখান দিয়ে আমরা ঢুকলাম, ঢুকেই সামনে এখানে একটা জুতো খুলে রাখার আলাদা করে জায়গা আছে, তারপর মেন ডোর, তারপর ঢুকে এদিকে এরকম ডান দিকে বাথরুম, এরকম ডাবল বেড কিন্তু ডিভাইডেড বেড। এক্সট্রা লোক থাকলে ওরা এক্সট্রা ম্যাট্রেস চাইলে ম্যাট্রেস দিয়ে দেবে, যেমন চেয়ার টেবিল রয়েছে, আর একটা বড় এমনি টেবিল রয়েছে কফি টেবিল টাইপের, ইলেকট্রিক কেটল দেওয়া রয়েছে, মিরর, ওয়ার্ড্রোব, এগুলো সবই আছে। কিন্তু রুমের যে ইউএসপি, সেই ইউএসপি হচ্ছে এই বারান্দা। মানে পুরো চারদিকে খোলা ভিউ। মানে আমি তো ভিডিওতে এটা ব্যক্ত করতে পারছি না, এই যে সামনের খোলা জানালা দিয়ে কীরকম সুন্দর ঠান্ডা তাজা বাতাস আসছে, হাওয়া আসছে, মানে ভিউটা তো দেখাতেই পারি, ভিউটা তো দারুণ। আর এই হচ্ছে জানলার বাইরে দিয়ে দেওমালির ভিউ, মানে ইট ইজ ওয়ার্থ দ্য মানি। এখানে অবশ্যই তো এক রাত্রির তো বটেই, পারলে 2 রাত্রি থেকে যাবেন। এই দেওমালি হিল টপের এখানে ট্রেক করে ওঠা যায় যদি ওপরে উঠতে পারেন। তারপরে এই যে নিচে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এইটা আপারক্রান্তি গ্রাম হয়ে কি বলে পুটসিল আর তালামালি টেবিল টপ মাউন্টেন যেটা, সেখানে গেছে, সেখানে যাওয়া যেতে পারে। দুজনের জন্য চার্জ হচ্ছে 5,000 টাকা প্লাস ট্যাক্স প্লাস ট্রানজ্যাকশন ফিজ এক্সেট্রা, নিয়ে 6,000 ক্রস করে যায়। আর এক্সট্রা আরেকজনের জন্য 1,000 টাকা প্লাস জিএসটি। তো 3 জন থাকলে টোটাল 7,400 সামথিং, 7,500 থেকে একটু কম হয় পার ডে, অল ফুড ইনক্লুডেড। আর 2 জন থাকলে ওই 6,000 থেকে একটু বেশি পড়ে। আমি নিচে এখানে কি অ্যামাউন্ট আছে সেটা দিয়ে দিচ্ছি। ইকো ট্যুর ওড়িশার কটেজ, ecotourorissa.com থেকে বুক করা যায়। দেওমালি নেচার ক্যাম্প বলে টোটাল 10টা কটেজ আছে, আর কটেজের কিন্তু খুব ডিম্যান্ড। ও আচ্ছা, বাথরুমটা দেখানো হয়নি, বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি। এখানে সব কিছুই সোলারই চলে, এই যে রুমের জন্য ইন্ডিভিজুয়াল ব্যাটারি ব্যাংক দেওয়া রয়েছে। তো বাথরুমের মতো সবই আছে। অবভিয়াসলি গিজারটা মেন দেখার দরকার, শীতকালে ওটা লাগবে। আর তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছোট্ট ছিমছাম বাথরুম। সো রুম নিয়ে কোনো কমপ্লেন্ট নেই। রুম নিয়ে যাই থাকুক, রুমের যে বাইরে বসার জায়গাটা, এটা থাকলে তো রুমের মধ্যে যা কিছু থাকুক তাতে কিচ্ছু এসে যায় না। সো হোয়াট ইজ ইউর রেটিং? 9/10. Why 1 less? বিকজ অফ দ্য বাথরুম। আচ্ছা, হ্যাঁ, বাথরুমে একটা প্রবলেম আছে, জলটা ঠিক করে বেরোচ্ছে না, একটা জায়গায় পুল হচ্ছে, সেই জন্যে ম্যাডাম ওখানে একটুখানি কম রেটিং দিলেন আর কি। ওই সামনে দেওমালি পিক, এটা হচ্ছে দেওমালির হাইস্ট পয়েন্টের ওয়াচ টাওয়ার, যেখান থেকে পিকে ট্রেক করে উঠতে হয়। এখানে সব সময় ভিজিটার্স আসে, দুপুরবেলা তো বিকেলবেলা প্রচুর লোক আসে, শীতকালে বেশি, কিন্তু 365 দিনই যা বলছিলাম এখানে প্রচুর লোকজন আসেন। খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সামনের ভ্যালিটা এখন পুরো মেঘে ঢেকে গেল, মেঘ গর্জন করছে, অল্প 1 ঘন্টা বৃষ্টিও পড়লো। একটু আগে এই যে সামনে যেখানে আমি আমার ক্যামেরাটা তাক করে রেখেছি, সেখানটা পুরো ভ্যালিটা পরতের পর পরত দেখা যাচ্ছিল, কতগুলো পাহাড়, সেগুলো পুরো ঢেকে গেল। আর এই যে সামনে রাস্তাটা চলে গেছে, তার ওখানে দূরে দেখা যাচ্ছে দেওমালি নেচার ক্যাম্প। হ্যাঁ, ম্যাডামের একটু টাইটানিক টাইপের পোজ দেওয়ার ইচ্ছে হয়েছে। ম্যাডাম চলে গেছেন ওখানে, ম্যাডাম স্ট্যান্ডিং ইন দ্য ক্লাউডস। আর ম্যাডামের পেছনের ব্যাকড্রপে দেওমালি নেচার ক্যাম্প।
বড় ম্যাডাম যখন পোজ করছিলেন তখন ছোট ম্যাডামেরও ইচ্ছে হলো যে আমিও গিয়ে একটু পোজ করি। তো এটা হচ্ছে ছোট ম্যাডামের পোজ। এখানে এসেই ঝালমুড়ি দেখে লোকের ঝালমুড়ি খিদে পেয়ে গেছে, এই জন্য ঝালমুড়ি তৈরি হচ্ছে। বৃষ্টি ভেজা বিকেল দেওমালি হিল টপে, এখনো গাড়ি আসছে। এই জায়গাটা তুমি যতই ছবি তোলো আর ভিডিও বন্ধ করো, এটা উপভোগ করার ব্যাপার, এটা একটা ফিল। চেষ্টা করছি আমরা যতটা দেখাতে পারি, বোঝাতে পারি। মানে হাইলি রেকমেন্ডেড, one must absolutely come to this place. পুরি তারা, এটা কি ফ্লাইং সসার মনে হচ্ছে রোদ্দুরের। এটা এক্ষুনি বৃষ্টি হয়ে গেল, বৃষ্টির পরে আকাশে সার্চ লাইট, পুরো একটা এক ফালি সূর্য ডুবছে। এই দেওমালি পিকের ঠিক ফাঁক দিয়ে একটা এক ফালি সূর্য একদম পুরো সার্চ লাইটের মতো জ্বলছে, মানে অসাধারণ সুন্দর লাগছে। ওফ, নতুন ট্র্যাক্টরের ড্রাইভার নিয়ে পাওয়া গেছে। হ্যাঁ, নতুন ট্র্যাক্টর স্কোপ আউট করছে কীরকম হবে চালাতে। এদিকে হচ্ছে এটা কি জলের ট্যাঙ্কার টোক হচ্ছে, ম্যাডাম ট্র্যাক্টরে উঠে বসে পড়েছেন। ওই যে কটেজের ওপরে যে এক সারি আলো বা এক ফালি আলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে নালকো দামানজড়ির আলো। রাত্রির বেলা দেওমালি নেচার ক্যাম্প, দেওমালি নেচার ক্যাম্পের রাত্রির ডিনার। 2 প্লেট ভেজ নেওয়া হয়েছে। এখানে আজকে মাশরুম কারি আছে, মাশরুম কারি, ডাল আর রুটি, আর একটা এগ কারি নেওয়া হয়েছে। আমরা দেওমালি নেচার ক্যাম্পে রাত্রিরে নৈশভোজ সেরে দুজনে মিলে একটু ইভিনিং ওয়াকে বেরিয়েছি। তো এখন ওপরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, সঙ্গে 2 উইন্ড চিটার নিয়ে এসেছিলাম গাড়িতে। তো উইন্ড চিটারগুলো কাজে লেগে গেল। জুন মাসের শুরুতে গায়ে উইন্ড চিটার চড়িয়ে ইভিনিং ওয়াক, মানে বেশ আরামদায়ক অভিজ্ঞতা। আর এখানে যে হাওয়াটা দিচ্ছে, হাওয়াটা মনে হয় এই ইয়েতে শব্দ করে ভিডিওতে শোনাও যাচ্ছে। এইখানে শীতকালে তো খুবই ভালো লাগবে, কিন্তু বছরের যে কোনো সময় এলে মানে গ্যারান্টিড যে খুব ভালো লাগবে। কি ভাবছেন, দেওমালি দেখা শেষ? আরে এখনো তো ট্রেক করে দেওমালি টপে চড়া বাকি আছে। আপনাদের কাছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পরের পর্বে থাকছে আমাদের রোমাঞ্চকর পর্বত আরোহণ, তারপর গিরিমালি টেবিল টপের অতুলনীয় সৌন্দর্য দেখে গোপালপুর সমুদ্র সৈকতে আগমন। আপনাদের মতামত কমেন্ট করে জানান, আর ভালো লাগলে হাইপ ও শেয়ার করতে ভুলবেন না যেন। আপনাদের মূল্যবান সময়ের জন্য অনেক ধন্যবাদ।